গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? আরে আরে এক্ষুনি তো রাজসভায় গেলে, আর এর মধ্যেই আবার চলে এলে যে বড়, চাকরিটা বুঝি গেল নাকি? কি যে বলো, আমার চাকরি যাওয়া অত সহজ নয়। তাহলে আসলে আজ সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে, তো সেই অজুহাতে অনেকেই রাজসভায় আসেনি। তাই মহারাজ রাজসভা ছুটি দিয়ে দিলেন। তাহলে আর কি, এবার বাড়িতে শুধু পড়ে পড়ে ঘুমাও আর ভুঁড়ি বাগাও। তা নয় তো কি, এরকম সুযোগ কি বারবার পাওয়া যায় নাকি? যাক, আজ একদম প্রাণ ভরে ঘুমোবো। গোপাল দাদু আমরা এসে গেছি। ওই এলো এলো তোমার পঞ্চপাণ্ডব, এবার সামলাও। বেশ হয়েছে, ঘুমের 12টা বেজে গেছে একেবারে। কিরে, তোরা আজ এই সময় পাঠশালা যাসনি? না গো দাদু, আজ সকালের দিকে বৃষ্টি পড়ছিল তো, তাই পণ্ডিত মশাই পাঠশালা ছুটি দিয়েছেন। আর তাই আমরা আজ তোমার কাছে এসেছি খেলবো বলে। হ্যাঁ গো দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি বলো তো? আজ কিন্তু খেলতেই হবে, কোনো না আমরা শুনবো না। হ্যাঁ, ওদের হাত থেকে নিস্তার পেতে একটু মিথ্যে কথা বলতেই হবে দেখছি। দেখ বাছারা, আজ আমার শরীরটা এমনিতে খুব খারাপ, বুঝলি? দেখতেই তো পাচ্ছিস, রাজসভায় যাইনি, তাই এখন ছেড়ে দে। বিকেলে না হয় তোদের একটা নতুন গল্প শোনাবো। হ্যাঁ, এখন তোরা বাড়ি যা। ঠিক বলছো তো দাদু, বিকেলের তুমি ঠিক গল্প শোনাবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এখন তোরা আয়। হ্যাঁ, আর হ্যাঁ, তোদের জন্য এই যে এই বলটা এনেছি। এটা আমাদের জন্য? হ্যাঁ, তোদের জন্যে। আরে তোরা খেলবি। কি মজা, কি মজা, কি মজা! কি পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। বেশ, তাহলে তোরা এবার খেলগে যা, আমি একটু গড়িয়ে নি। ঠিক আছে, দাদু যখন বলছে তখন চল, আমরাই না হয় একটু খেলে নি, আর সেই ফাঁকে দাদু ততক্ষণ একটু গড়িয়ে নিক। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম। এই রে গুলটে, ধর, এবার না ধরতে পারলে তুই কিন্তু খেলা থেকে বাদ পড়বি। তুই একবার দিয়েই দেখ না, আমি একেবারে পাঁচ পাখির মতো ছো মেরে লুপে নেবো। এই নে তবে। কি দেখলি তো, একেই বলে পাঁচ পাখির শিকার। কি রে, তোরা কি শুধু নিজেরাই খেলবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবো? আরে তুই তো একটা বাচ্চা মেয়ে, তুই আবার কি বল খেলবি? যা একটু বড় হয়ে নে, তারপর আসিস। কি, আমি বাচ্চা মেয়ে? আমি আর তোদের সঙ্গে খেলবো না, এই বলটা নিয়ে আমি চললাম, দেখি তোরা কি করে খেলিস। কিরে পুটি, আরে আরে চললি কোথায়? আরে দাঁড়া দাঁড়া, আরে আগে বলটা তো দিয়ে যা। আমি আর তোদের সঙ্গে কোনো দিন খেলবো না, কথাও বলবো না তোদের সঙ্গে। তোদের সঙ্গে আড়ি 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 আড়ি, জন্মের মতো আড়ি। আরে এটা কিরকম আশ্চর্য একটা ফুলের গাছ! এইরকম ফুলের গাছ তো আগে কখনো দেখিনি। একই গাছে দুটো আলাদা রঙের ফুল, কি করে হলো? এই হলুদ ফুলটার থেকে লাল ফুলটা অনেক বেশি মিষ্টি দেখতে। ফুলটাকে একবার ছুঁয়ে দেখি তো। আরে পুটি কোথায় গেল? পুটি, পুটি, এই তো এখানে ছিল। পুটি, পুটি, আয় পুটি, পুটি। গুলটে, কাঁদছিস কেন? দেখ না, এই তো পুটি এখানেই ছিল। হঠাৎ যেন বাতাসে মিলিয়ে গেল। সে কি রে? পুটি, শোন গুলটে, কাঁদিস না, বরং চল গোপাল দাদুকে গিয়ে সব কথা বলি। আরে ন্যাপলা, তুই তুই ঠিকই বলেছিস। তাহলে তাহলে তুই যা পুটির বাড়িতে ওর বাবা মাকে বলতে, আর আমি যাই গোপাল দাদুর কাছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আর ট্যাপা ফুচকে তোরা এখানেই থাক, আমরা শুধু যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। এ কি, এ আমি কোথায় এলাম? এই
এই জায়গাটা তো অন্যরকম দেখতে। তাহলে কি আমি অন্য কোনো রাজ্যে চলে এলাম? ও মা, মাগো, তাহলে আমি এবার বাড়ি কি করে যাব? হ্যাঁ রে চ্যাং, একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে না? তুই কি শুনতে পাচ্ছিস? বাড়ি কি করে যাব? আরে ঠিকই তো। আরে আরে তুই দেখ, এ আবার কে রে? দেখে তো মানুষ বলেই মনে হচ্ছে, কিন্তু এখানে এলো কি করে বলতো? চল চল, সামনে গিয়ে মেয়েটাকে খপাত করে ধরি। এই তুই কে রে? এখানে কি করছিস? আর এখানে এলি বা কি করে? আমি জানি না গো, আমি বাড়ি যাব। তুই কি জানিস এখানে কেউ একবার এসে গেলে আর সে ফিরে যেতে পারে না? এটা হলো রাক্ষস রাজ্য। আমরা ছোট কিন্তু বড় বড় রাক্ষস আছে, বুঝলে খুকি? আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আরে 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 তোকে ছেড়ে দিলে হবে? তোকে তো আমরা এখন আমাদের রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে যাব। আর নিয়ে গেলেই মিলবে হাতে হাতে পুরস্কার। চল চল, একে ধরে নিয়ে চল চল। গোপাল দাদু, গোপাল দাদু, এই এই কি হলো রে গুলটে? এরকম হাঁপাতে হাঁপাতে এলি যে বড়। দিদা, দাদু কোথায়? কেন রে? তোর দাদু তো এখন ঘুমোচ্ছে। বলি কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ, দিদা, দিদা গো, পুটি না, কি হয়েছে পুঁটি? পুটিকে পাওয়া যাচ্ছে না। তুমি 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 গোপাল দাদুকে একটু ডাকো না দিদা। সে কি রে? দাঁড়া, ওগো ওগো শুনছো? একবার বাইরে এসো না গো। এই শুনছো? কে কে হলো কি? এত চেঁচামেচি কিসে? আরে গুলটে, তুই কাঁদছিস কেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, আমরা খেলছিলাম তখন। তুই বলিস কি রে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি আমি চললাম, বুঝলে? সাবধানে যেও। দুগা 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 দুগা। কি রে ন্যাপলা, এইরকম হাঁপাতে হাঁপাতে আসছিস যে? কি হয়েছে বাবা? পুটি নিখোঁজ। মানে কি হয়েছে পুটির? কখন থেকে পাওয়া যাচ্ছে না পুটিকে? সব বলছি সব বলছি। আগে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো। ওদিকে গুলটে গোপাল দাদুকে সঙ্গে নিয়ে এতক্ষণ বোধহয় পৌঁছে গেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আগে প্রণাম হই রাজামশাই। ইরে চ্যাং ব্যাং, এটাকে? আগে রাজা মশাই, এটা একটা মানুষের মেয়ে। আরে গর্ধব, সেটা তো আমিও জানি, কিন্তু একে পেলি কোথা থেকে? এই মেয়ে, তুই বল, তুই এখানে এলি কি করে? আমি আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আগে রাজামশাই, একে আমরা ওই নদীর ধার থেকে তুলে এনেছি। আপনি মানুষ খেতে খুব ভালোবাসেন কিনা তাই। এই তাই যদি আপনি খুশি হয়ে আমাদের কিছু উপহার দেন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে এ দিন, দেবো আমাকে ছেড়ে আবার দিন। তোকে? হ্যাঁ? আরে আরে তোকে যে আমি খাবো, তবে আজ নয়। হ্যাঁ, আজ পেটটা একটু ভর্তি কিনা কাল। হ্যাঁ কাল, কাল আমি একে খাবো। এই এই তোরা কে আছিস? একে নিয়ে যা আর বন্দি করে রাখ, আর তোদের পুরস্কার কাল পাবি। হ্যাঁ, এখন যা যা এখন। ঠিক আছে রাজামশাই। আমরা তাহলে আসি। হ্যাঁ, আয় 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 আয়। আমিও এই ফাঁক ধারে একটু ঘুমিয়ে নি। আমাকে ছেড়ে দিন, আমাকে চল ছেড়ে চল দিন, বলছি, আমাকে ছেড়ে তোকে এখন বন্দি করে রাখবো।
তাহলে গুলটে পুঁটি এই গাছের কাছ থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। হ্যাঁ গো দাদু, গাছটার কাছে এলো আর অদৃশ্য হয়ে গেল। আরে এ তো ভারী অদ্ভুত ফুল গাছ। একই গাছে দুটো ভিন্ন রঙের ফুল জন্মেছে কি করে? নিশ্চয়ই এই ফুলের মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। কি ভাবছো গো দাদু? শোন, তোরা এখানেই থাকবি বুঝলি। আমি এখন দুটো ফুলের মধ্যে একটাকে ছুঁয়ে দেখি কি হয়। না না দাদু, তুমিও যদি অদৃশ্য হয়ে যাও তাহলে কি হবে গো? তাই জন্যই তো বললাম যে আমি ফেরত না আসা অবধি তোরা এখানেই থাকিস। আর ভয় পাস না, আমি পুঁটিকে ফেরত আনবই আনবো, কথা দিলাম। কোনটা ছুঁই কোনটা ছুঁই? লালটাকেই ছুঁই। কি আমি কোথায় এলাম? আরে এই বলটা তো আমি ওদের দিয়েছিলাম, তার মানে পুঁটি এখানেই এসেছে। কিন্তু কিন্তু ওকে পাই কিভাবে? আরে ওই দেখ দূরে, ওটা কে রে? এই গোল আলুর মতো কি মজা! আরে ওটা তো আরেকটা আস্ত মানুষ রে। এই চল ওকে ধরে নিয়ে যাই আমাদের রাজার কাছে। এই তুই কে রে? হ্যাঁ, এখানে এলি কিভাবে? চল বেটা, আমাদের সঙ্গে চল বলছি, আমাদের রাজার কাছে চল। এই আগে বল তোরা কে, আর আমি তোদের সঙ্গে যাবই বা কেন? যাবি না মানে? আই আই একে দড়ি দিয়ে বাঁধ তো। এই যা খুলে ফেললো যে। এই জানিস তো ব্যাং, এইভাবে আমরা দুজনে এই মোটাটাকে বেঁধে নিয়ে যেতে পারবো না। ঠিক বলেছিস, চল আমরা বরং আমাদের রাজাকে গিয়ে খবরটা দিই, তারপর রাজামশাইয়ের ব্যবস্থা করবেন। এই মোটা, তুই এখানেই দাঁড়া, তারপর আমরা ফিরে এসে তোর ভুঁড়ি ফাটাবো। আরে ভুঁড়ি ফাটাবি পরে, আগে গিয়ে তোদের রাজাকে খবর দে, তাকে বলবি গোপাল এসেছে। পুঁটিকে তো কত খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও তো পেলাম না। এদিকে বড় ক্লান্ত লাগছে। না, এই গাছতলায় বসে একটু বিশ্রাম নিই। কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? এই যে পড়ি। যাই একটু কাছে গিয়ে দেখি। এ তো মানুষ এখানে এলো কিভাবে? এই তুমি কে? এখানে কি করছো? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি গোপাল। আসলে হয়েছে কি, আমার নাতনি ভুল করেই রাক্ষস রাজ্যে চলে এসেছে, আর আমিও তার পিছন এসেছি তাকে খুঁজতে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। তাই তোমরা যদি ওকে খুঁজে পেতে একটু সাহায্য করো তো খুব উপকার হয়। এই জানিস তো সই, আমার মনে হয় লোকটা সত্যি কথাই বলছে। আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমরা তোমার উপকার করব, কিন্তু তুমি এইভাবে কেঁদো না। তাহলে আমার নাতনি? আমি এক্ষুনি আমার জাদুকাঠির সাহায্যে দেখে বলছি যে তোমার নাতনি কোথায়। পুটি, ওই তো পুটি। সর্বনাশ, তোমার নাতনি তো রাক্ষস রাজার কারাগারে বন্দী। তাহলে তো রাক্ষস রাজা ওকে খেয়ে নেবে। তাহলে আমি এখন কি করি? তোমরাই দয়া করে আমায় একটু সাহায্য করো না। ঠিক আছে, আমরা তোমার সাহায্য করব, তবে আমি তোমায় যা যা করতে বলবো তুমি তাই করতে পারবে তো? হ্যাঁ পারবো, আমি আমার নাতনির জন্য সব করতে পারবো। এই নাও এই ফল, এটা রাক্ষসীরা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ওই রাক্ষস রাজা।
এই ফল তুমি কোনোভাবে ওই রাক্ষস রাজাকে খাওয়ালেই ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। আর এই নাও এই আয়না, এই আয়না দিয়ে তুমি তোমার বাইরের জগতের লোকের সঙ্গে কথা বলতে পারবে এবং সেও তোমাকে ওই ফুটে থাকা হলুদ ফুলে দেখতেও পাবে। তবে হ্যাঁ, যখন তুমি তোমার নাতনির হাত ধরে ওই আয়নাটা ভেঙে ফেলবে, একমাত্র তখনই তোমরা তোমাদের আসল জায়গায় আবার ফেরত যেতে পারবে। কিন্তু মনে রেখো, ফেরার সময় অবশ্যই ওই বাইরের হলুদ ফুলটাকে কাউকে ছুঁতে হবে, তবেই তোমরা ফেরত যেতে পারবে। আমরা তাহলে আসি। ধন্যবাদ পরীরা, আমি তোমাদের এই উপকার কোনোদিনও ভুলবো না। ওই তো পুঁটি, কিন্তু কিন্তু এই রাক্ষসগুলোর কাছ থেকে ওকে কি করে ছাড়াবো? আর ওদের রাজার কাছেই বা আমি কি করে পৌঁছবো? কি করে পেয়েছি। কিরে ছোট রাক্ষসের দল, তোরা এই বাচ্চা মেয়েটাকে আটকে রেখেছিস কেন? আরে আরে ওই যে ওই মোটা মানুষটা। হ্যাঁ আমি। এবার আমি তোদের মেরে খাবো, তখন তো আমার হাত থেকে বেঁচে পালালি। এবার তোদের কে বাঁচাবে? তাই তো, এই এই ধর তো, আর ধরে একে আমাদের রাজার কাছে নিয়ে চল, ওখানেই ওর বিচার হবে। আর সঙ্গে ওই মেয়েটাকেও নিয়ে চল। ঠিক আছে, চল তোদের রাজার কাছে, দেখি তোদের রাজা কি করে আমার। এই তো সুযোগ, সহজেই ধরা দিয়ে ওদের রাজার কাছে পৌঁছনোর। চল চল। এই এর কতবার উঠবোস হলো? আগে এটা নিয়ে 500 বার। রাজামশাই, একে এবার ছেড়ে দিন, নইলে এবার বোধহয় ও পটল তুলে রাক্ষস রাজ্যে একটা রাক্ষস কমিয়ে দেবে। মহারাজ, এবার আমায় ক্ষমা করুন। এরপর থেকে আমি অবশ্যই আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। তাই ঠিক আছে, যা যা পালা। রাজামশাই, রাজামশাই! কি হলো কি? এত চিৎকার কিসের? রাক্ষস দেখলি নাকি? হ্যাঁ, ও ও ও, ও না, আমি তো রাক্ষস। তা কি হয়েছে? এই দেখুন। বাপ রে বাপ, কি রোদ! বৃষ্টির প্রকোপ কাটতে না কাটতেই চড়চড়িয়ে কাঠ ফাটা রোদ্দুর। এবার মনে হচ্ছে রোদের ঠেলায় আমার টাকটাই ফেটে যাবে। দূর দূর, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো চড়া রোদ। এইভাবে কি শান্তিতে থাকা যায়? হ্যাঁ বলো ভাই। ঠিক বলেছো ভাই, এই কর্মজীবনে কোনোদিন কোনো আনন্দই নেই। হয়তো ভগবান আমাদের কপালে সুখ দিতে চান না। কি ব্যাপার চাষি ভাইরা, সবাই এরকম মনমরা হয়ে বসে আছে কেন? কি করব বলো গোপাল দাদা, জীবনে তো কোনো আনন্দই নেই। হ্যাঁ গোপাল দাদা, সত্যিই কোনো আনন্দ নেই। আমাদের রাজ্যটা কেমন একটা ওই মরা রাজ্য হয়ে উঠছে। কি আর করবে বলো, এই কদিন আগে যা বন্যা হলো পুরো রাজ্য ভাসিয়ে দিল। কিন্তু এখন তো আবহাওয়া বেশ ভালো। তা তোমাদের মন খারাপের কি কারণ? আসলে ওই কাজ আর খাওয়া দাওয়া ছাড়াও তো আমাদের একটা জীবন আছে নাকি গোপাল দাদা? মহারাজ আমাদের জন্য এত ভাবেন, কিন্তু ওই দিকটা কোনোদিন ভাবেন না। তা মহারাজকে কি করতে বলো? কতদিন বলো কতদিন আমাদের রাজ্যে কোনো যাত্রা হয়নি? হ্যাঁ, আমাদের জীবন থেকে শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি হয়ে গেছে গো গোপাল দাদা। ও গোপাল দাদা, তুমি মহারাজকে একটু বোঝাও না। আমাদের রাজ্যে কতদিন কোনো আনন্দ উৎসব হয়নি। এবার যেন কোনো একটা অনুষ্ঠান হয়। ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে তোমার আর্জির কথা জানাচ্ছি। চলি ভাইরা, রাজসভায় যেতে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা গোপাল দাদা, এসো। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কত বড় অবাধ্য লোক। এতক্ষণ হয়ে গেল রাজসভা শুরু হয়েছে, এখনো গোপালের নাম গন্ধ নেই। হ্যাঁ, এই তো চলে এসেছে গোপাল, এসো এসো। কি গোপাল,
আজও রাজসভায় দেরি হলো কেন? এবার নিশ্চয়ই কোনো একটা গুলগপ্প দেবে। আর বলবেন না মহারাজ, রাজসভায় আসার পথে হঠাৎ চাষি ভাইদের সাথে দেখা। হ্যাঁ, দেখা হলো তো কি হলো? গল্প করতে শুরু করে দিলে? না না মহারাজ, গল্প না, আমি ওদের কষ্টের কথা শুনছিলাম আর কি। ও, তা কি কষ্ট ওদের? হ্যাঁ গোপাল, বলো বলো বলো, কি কষ্ট আমাদের ওই চাষি ভাইদের? কোনো শরীর খারাপ বা ওই রোগ ভোগ হলো নাকি? এখন তো পরিবেশ ভালোই আছে, তো চাষাবাদের আবার কি সমস্যা দেখা দিল? সব ভালো আছে মহারাজ, কিন্তু কিন্তু ওদের মন ভালো নেই, এটাই ওদের সমস্যা মহারাজ। ও আচ্ছা, এই ব্যাপার। তা কি করতে হবে বলো? মানে ওদের মন ভালো করার জন্যে? আমাদের রাজ্যে ওই যাত্রাপালা করতে হবে মহারাজ। হ্যাঁ, যাত্রাপালা? ওরে বাবা, সে তো অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। কদিন আগেই তো বন্যা হয়ে গেল, আর তাতেই তো রাজকোষ প্রায় অর্ধেক খালি। এখন আনন্দ উৎসব, যাত্রা এইসব করতে গেলে তো রাজকোষ তো পুরোটা ফাঁকাই হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমি একদম আপনার সাথে সহমত। এসব বিলাসিতা ফুর্তির কোনো দরকার নেই। আপনি চুপ থাকুন। আসলে চাষি ভাইরা হাজার কষ্টের মধ্যেও সারা জীবন চাষ করে গেল, কিন্তু এদের আনন্দের কথা কেউ ভাবলো না। তাই আমি চাই আমাদের রাজ্যে একটা আনন্দ উৎসব হোক, যাত্রা হোক। আমিও চাই, আমিও চাই, আমিও চাই যাত্রা হোক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় হবে। রাজবাড়ির অত বড় প্রাঙ্গণ আছে, সেখানেই হবে। কিন্তু টাকা কি করে জোগাড় হবে গোপাল? মানে রাজকোষের হাল তো বেহাল। মহারাজ, আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা আছে, তাতে আপনার রাজকোষ থেকে একটা কানাকড়িও খরচা হবে না মহারাজ। কি পরিকল্পনা গোপাল? মহারাজ, আমরা সকল রাজসভাসদগণ কোনো না কোনো কাজে বিশেষভাবে পারদর্শী। তা আমরা সবাই যদি নিজেদের প্রতিভা প্রদর্শন করে টাকা নিয়ে আসি। বাবা বাবা, এ তো দারুণ প্রস্তাব। শুধু রাজসভায় বসে থেকে থেকে তোমাদের প্রতিভায় মরচে ধরে যাচ্ছে। এতে তোমাদেরও ভালো, আর রাজ্যবাসীদেরও ভালো। উমা, তাহলে আর রইল না কোনো চিন্তা। নাচ হবে, গান হবে, ধিনতা তা ধিনতা। আচ্ছা মহারাজ, বিজ্ঞানী না হয় বিজ্ঞানের খেলা দেখাবে, রাজজ্যোতিষী ভাগ্য গণনা করবে, কিন্তু গোপাল কি করবে? আমি ছদ্মবেশে বিজ্ঞাপন করব। কোনো লোক যদি না আসে, তাদের আনার দায়িত্ব আমার। সাবাস গোপাল, সাবাস। এই তো চাই। তাহলে কালকে থেকেই শুরু করে দাও। তোমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় তোমাদের প্রতিভার প্রদর্শনী করো। সবই তো বুঝলাম, এখন শুধু দেখার মন্ত্রীমশাই কি করে যাত্রার জন্য টাকা আনে। সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাকে গোপাল। আমি আমার প্রতিভা দেখিয়ে এত টাকা আনবো যে তাক লাগিয়ে দেব। ঠিক আছে, তার সময়ই কথা বলবে। আমি ওই একটা ওষুধপত্রের দোকান খুলবো। লোকেরা তো যে কোনো রোগে আমার কাছে ছুটে আসবে। হ্যাঁ, আমি লোকজনের ভাগ্য গণনা করে বলে দেব লোকেদের সামনে কোনো বিপদ আপদ আছে কিনা। আমি তো অনেক রকম বিজ্ঞানের খেলা দেখাবো, আমার কাছে লোকজন আসতে বাধ্য। আমি শরীর চর্চা করব আর লোকজনকে ওই শরীর চর্চা করা শেখাবো। আমি আমার কবিতার বই বিক্রি করব, সাথে অনেকগুলো বই নিয়ে এসেছি। কিন্তু গোপাল তো এখনো এলো না। আমি আপনাদের পিছু পিছুই আসছিলাম, শুধু আমার ছদ্মবেশের কারণে আমাকে চিনতে পারেননি। মন্ত্রীমশাইও কিন্তু এখনো আসেননি। আসলে উনি তো বিশাল প্রতিভাধর ব্যক্তি, তাই বুঝতে পারছেন না কোন প্রতিভা দেখিয়ে লোকের কাছ থেকে টাকা রোজগার করবে। চলুন তাহলে, আর দেরি কেন? আপনারা সবাই ছোটখাটো করে আখড়া সাজিয়ে নিন, তবে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবেন, কেমন? আচ্ছা গোপাল। শোনো 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 সবাই, আমার কবিতার ছন্দ। এই কবিতা পড়ে সবার মুখ হবে বন্ধ, মনের ভাব
ফুটে উঠবে, থাকবে না প্রতিভা ঢাকা। আমার পদ্য বইয়ের দাম মাত্র 10টি টাকা। চমৎকার, অসাধারণ, অনবদ্য, অনবদ্য। আপনার কবিতার তুলনা নেই। আমার আমার মন ভরে গেল। দিন 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 আমাকে আমাকে 10টা না 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 20টা কবিতার বই দিন। আমি আমার পাড়ার প্রতিবেশী সকলকে উপহার দেব। এই এই চলো তো ওখানে গিয়ে দেখি ওই ওই লোকটা কি যেন একটা বিক্রি করছে। হ্যাঁ চলো তো চলো। কবিতার বই? আপনি আপনি কে মশাই? হ্যাঁ আপনি কে? আমাদের রাজ্যে ওই এই কবিতার বই বিক্রি করছেন? আমি কৃষ্ণনগর রাজ্যের সভাকবি। পায়ের ধুলো দিন মশাই। আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি। কি সৌভাগ্য! আপনার কবিতা পড়লে আমার মন ভালো হয়ে যাবে। এই নাও, তাহলে তোমার 20টা বইয়ের দাম হলো 200 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। বাবা, হ্যাঁ কি এমন কবিতা লেখেন যে ওই লোকটা 20টা বই নিল? আপনারাও নিন না, এই নিন না। না পড়ে কি কবিতার ছন্দের আনন্দ পাবেন বলুন? নিজে পড়ুন এবং অন্যকেও পড়ার সুযোগ করে দিন। এই আমাকেও তাহলে ওই 5টা বই দিন। হ্যাঁ আমাকে 10টা দিন, আমার অনেক প্রতিবেশী আছে। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। এই নিন 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 না। এই নাও সভাকবি, তোমার বই, আর আমার 200 টাকা ফেরত দাও। গোপাল, তোমার কি বুদ্ধি গো! শুধু বিজ্ঞাপন করে আমার 15টা বই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল। এই নাও তোমার দেওয়া 200 টাকা। আমি এখন চললাম, যাই ওদিকে ওদেরটা দেখে আসি। আপনি আপনার বই বিক্রি চালিয়ে যান। আসুন আসুন, মন খোলা মজার আনন্দ নিতে আমার কাছে আসুন। দেখে যান হরেক রকম বিজ্ঞানের ভেলকি। আসুন আসুন আসুন। বাহ বাহ, আপনি কি জাদুকর নাকি? না না, আমি বিজ্ঞানী। এই জগতে জাদু বলে কিছু নেই, সবই চোখের ধাঁধা আর বিজ্ঞানের খেলা। হ্যাঁ, তা খেলা দেখান তো দেখি। এই দেখুন, এখানে জল আছে। আমি এই ছোট্ট একটা দ্রব্য জলে ফেলে দিলাম, টুকুস। মা, কি সর্বনাশ! কিন্তু আগুন ধরে গেল। আচ্ছা, শুনেছি জল দিলে আগুন নিভে যায়, কিন্তু এ কি এমন দ্রব্য যাতে আগুন জ্বলে যাচ্ছে? এটা এক রাসায়নিক দ্রব্য। এর নাম সোডিয়াম। জলের স্পর্শেও আগুন ধরে যায় এতে। হ্যাঁ দেখুন। চমৎকার চমৎকার বিজ্ঞানী, আপনি মহান। আমাকে এই ছোট দ্রব্য দিন, আমি বাড়িতে গিয়ে আমার ছোট ছানাপোনাদের খেলা দেখাবো। তবে সাবধানে কিন্তু। মূল্য মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমিও নেব। ধীরে ধীরে আসুন, সবাই পাবেন মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। 20 টাকার বিনিময়ে জলে আগুন ধরান। দেখে যান, শিখে যান বিজ্ঞানের খেলা। আসুন আসুন আসুন। আজকে সবার কেমন রোজগার হলো? উফ, কি বুদ্ধি না বের করেছো গোপাল। বিজ্ঞাপন, উফ, তোমার এই কেরামতিতে আজকে আমি যে টাকার ওষুধ বিক্রি করেছি তা আমার ওই 1 মাসের বেতনের চেয়েও অনেক বেশি। আমিও অনেক টাকা জোগাড় করেছি গোপাল। গোপাল, তোমার কোনো তুলনা নেই। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এত টাকা একসাথে নিজের চোখে দেখবো। কিন্তু সব টাকাই যে যাত্রাপালা অনুষ্ঠান করতে কাজে লাগবে। তাতে কি আছে গোপাল? প্রজারা আমাদের জন্য এত কিছু করে আর আমরা প্রজাদের জন্য এইটুকু করতে পারবো না? হ্যাঁ, এবার নিশ্চয়ই চাষি ভাইদের মুখে হাসি দেখতে পাবো।
মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিতে আজকে এই এত বড় দাও মেরেছি। ভাবা যায় জমিদার বাড়িতে চুরি? ওরে আস্তে আস্তে, যা টাকা রোজগার হয়েছে তার অর্ধেক আমরা ভাগ করে নেব, আর বাকি অর্ধেক দেব যাত্রাপালার খরচে। আরে রে 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 রে। আরে রে 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 রে। এত রাতে এই জঙ্গল দিয়ে কে যাচ্ছে রে? আমরা এত রাতে এখানে কি দরকার শুনি? কিছু না, ওই একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই মরেছে, রাত দুপুরে চুরি করতে গিয়ে তো নিজেরাই ডাকাতের খপ্পরে পড়ে গেলাম। ইরে বেটা, কি বিড়বিড় করছিস? আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন, আমাদেরকে ছেড়ে দিন না লক্ষ্মীটি। গলাটা কুচ করে কেটে দেবো? বল, যা আছে বের কর, বের কর বলছি। ধুর ধুর, সব খাটুনি মাটি হয়ে গেল। বেশ সাব্বাস, এ তো অনেক গয়না। কোথা থেকে পেলি? আসলে ওই মানে ওই জমিদারের বাড়ি থেকে। ওরে হতভাগা, তোর মুখে কি কিছুই আটকায় না বলে দিলি? আমরা সব নির্দোষ, বিশ্বাস করুন। সব এই যে এনার কথায়, মানে ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কথাতেই করেছি। এত বড় সাহস আমাদের গ্রামের জমিদার বাড়ি থেকে চুরি করা! আজ তোকে কেটেই ফেলবো। আমরা বাড়ি যাব, অনেক রাত হলো তো, আমার বউ ডাকছে, আয় আয় আয়, আমি বাড়ি যাব। যা যা, তোরা দুজন চলে যা, শুধু শুধু তোদের এই মাথাটাকে রেখে যা। হ্যাঁ, এটাকে আগে জমিদারের কাছে নিয়ে গিয়ে আচ্ছা সে ধোলাই দেবো, তারপর সকালে তোদের ওই রাজার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, সব তো ফেরত দিয়ে দিয়েছি, আবার মারধর কিসের জন্যে? চুপ বেটা, একে চ্যাংদোলা করে নিয়ে চল জমিদারের কাছে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। খুব খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। মহারাজ, একদিনেই আমরা সকল সভাসদ দারুণ সাফল্য পেয়েছি আর অনেক টাকা রোজগার করেছি। হ্যাঁ মহারাজ, এই টাকায় একটা না দুটো যাত্রা অনুষ্ঠিত করা যাবে। বাহ গোপাল, বাহ বাহ বাহ। বাহবা শুধু আমার নয়, সকল সভাসদদের প্রাপ্য। চমৎকার! তোমরা যে আমার রত্ন সেটা আমি জানতাম। আমি এও জানতাম তোমরা পারবে। তোমাদের ওপর আমার সব সময় পূর্ণ আস্থা থাকে। তাহলে মহারাজ, ওই যাত্রার দিনক্ষণ ঠিক করা হোক। প্রহরী, প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি ঘোষককে জানিয়ে দাও যে ঢেড়া পিটিয়ে সে যেন জানিয়ে দেয় আগামী সপ্তাহে রবিবার কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে যাত্রাপালা হবে। সকল প্রজারা এসে যেন উপস্থিত থাকে। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী মশাই, কি মন্ত্রী? তোমার কি অবস্থা? আর তোমরাই বা কারা? আমরা ডাকাত। আপনার মন্ত্রী আমাদের গ্রামের জমিদারের বাড়ি থেকে চুরি করেছিল, আর আমরা হাতে নাতে ধরে আচ্ছা সে ধোলাই দিয়েছি। আজকে আপনার হাতে ওনাকে সমর্পণ করলাম, কিন্তু ফের যদি দেখি ওনাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না, এই বলে দিলাম। হ্যাঁ, ছি ছি মন্ত্রী, ছি! তুমি তোমার প্রতিভা দেখানোর জন্য চুরি করতে গিয়েছিলে। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। তোমার ভাগ্য ভালো, ওরা শুধু তোমাকে মারধর করে ফিরিয়ে দিয়েছে, নইলে আজ তোমার রক্ষে ছিল না। মন্ত্রীর চুরি ছাড়া আর কি প্রতিভা আছে বলুন? এইসব বলে আমাকে অপমান করবে না গোপাল। মহারাজ, আমি বলছি কি, সবই তো হলো, কিন্তু আমাদের কি যাত্রা হবে সেটা তো এখনো ঠিক হলো না। এই মরেছে, এটা তো একদম ঠিক কথা বলেছো রাজজ্যোতিষী।
ও গোপাল, গোপাল, যাত্রা হবে সেটার ব্যবস্থা তো হলো, কিন্তু কি যাত্রা হবে গো? আমি একটা যাত্রার কথা মনে মনে ঠিক করে রেখেছি। হ্যাঁ, কি যাত্রা? গান্ধারী বিলাপ, ভীমের সাথে দুর্যোধনের লড়াই, ভীমের হাতে দুর্যোধনের মৃত্যু, তারপর গান্ধারীর কান্না। ও দারুণ যাত্রা, বুদ্ধি, মারপিট, আনন্দ, দুঃখ, কান্নার সব আছে। যাত্রা জমে যাবে মহারাজ। সাবাস সাবাস, কিন্তু অভিনয় কে করবে সেটা কি ঠিক করেছো? যাত্রায় 4টে চরিত্র আছে। গান্ধারীর অভিনয় করবেন আমাদের রানীমা, কৃষ্ণ হবেন আমাদের সভাকবি, আমি হব ভীম, আর দুর্যোধন হবেন আমাদের মন্ত্রী। আমি তোমার হাতে মরবো? না না, এ হতে পারে না। আমি আর যেভাবেই হোক তোমার হাতে মরতে পারবো না। মন্ত্রী, এত চড়ছ কেন? এ তো পুরোটাই অভিনয়, মরার অভিনয় করতে হবে। ও তাহলে ঠিক আছে। গোপালকে কিন্তু ওই ভীম হিসাবে দারুণ মানাবে। হাতে গদা আর ওই পেটের সামনে ভুঁড়ি। সত্যি গোপাল দাদার কোনো তুলনাই হয় না। ঠিক বলেছ ভাই, আমাদের মরা রাজ্যে গোপাল দাদার উদ্যোগে আবার আবার আনন্দ উৎসব হচ্ছে, যাত্রা হচ্ছে। কি সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ, প্রস্তুত। এখন শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা, গান্ধারীর বিলাপ। ওরে দুর্যোধন, আজ আমি তোকে বধিব, তোকে করিব ভূমিষ্ঠ। অত সোজা নয় ভীম, আমার গায়ে অনেক জোর, মারতে হবে কষ্ট। সে যতই শক্তিশালী হোস না তুই, এই গোদা দিয়ে বধিব আমি তোকে। তোমাকে তোমাকে আমি মারবো ভীম, আর হাততালি দেবে লোকে। কি এত বড় সাহস? আয় আয় কাছে আয়, আজ দেখবো কার বাহুতে কত জোর। আজ আজ আমি মাথা ফাটাবো তোর। আমার গায়ে যতই মারো কিছুই হবে না তাতে। আমার গায়ে লোহার শক্তি, মায়ের আশীর্বাদ সাথে। ভীম, তুমি দুর্যোধনের উড়ুতে আঘাত করো, নইলে দুর্যোধন মরবে না। যথা আজ্ঞা প্রভু কৃষ্ণ। মা মা, আমি চললাম, আমি চললাম মা। আজ দুর্যোধনকে বিনাশ করেছি আমি, বিনাশ। দুর্যোধন কোথায়, কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন রণে বনে আকাশে বাতাসে, কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন, আমি দুর্যোধনকে বিনাশ করেছি, ধর্মের স্বার্থে অধর্মের পূজারীকে বিনাশ করেছি। না না না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। দুর্যোধন, টুকি, এই তো রানীমা, আমি এখানে, আমি বেঁচে আছি। কি করছেন মন্ত্রী মশাই? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আপনি মরার অভিনয় করুন। নিকুচি করেছে মরে যেতে, আমি তোমার হাতে মরবো না। ধুর ধুর, এত ভালো যাত্রাপালা আর মন্ত্রী এসে সব শেষে ঘেঁটে দিল। তাহলে আর হাঁ করে দেখছো কি? মারো, মন্ত্রীকে মারো। ওরে বাবা রে, লাগছে লাগছে, আমাকে মারছো কেন? তোমরা শান্ত হও, শান্ত হও। কি মুশকিল। লাগছে তো নাকি? না গোপাল দাদা না, এত খাটুনি করে যাত্রা করলে আর শেষে এসে কিনা ওই মন্ত্রী মশাই সব ঘেঁটে দিল। আজ আমরা ওই মন্ত্রীকে আর ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই না। বাঁচাও বাঁচাও। দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান, আজ আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তোমরা দাঁড়ান বলছি, দাঁড়ান। থামো থামো বলছি। কি মুশকিল রে বাবা, কেউ কথা শোনে না।
থামো থামো। কি গো গিন্নি, কোথায় গেলে? নাও 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 গিন্নি, বাজারের থলিগুলো ধরো। বাবা, এত বাজার আজ তোমার হলো কি? একসাথে 5-6 দিনের বাজার করে নিয়ে এলাম। তাই এই কদিন ঘরে বসে শুধু খাবো আর ঘুমোবো। ঘরে বসে শুধু খাবে আর ঘুমোবে মানে? রাজসভায় যাবে না? না ভাজি, এই কদিন না রাজসভায় যাব না, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু টিপে দাও তো। উঠছে না। এই বলি, মহারাজ তোমাকে ছুটি দিয়েছেন বুঝি? মহারাজ আবার ছুটি দেবেন? তাহলেই হয়েছে। বুঝলে গিন্নি, আমি ঠিক করেছি এই কটা দিন আমি বেমালুম ডুব মেরে দেবো। ডুব মেরে দিয়ে থাকতে পারবে? দেখবে মহারাজ ঠিক তোমাকে ডাকতে পাঠাবেন। হ্যাঁ, সেদিকটাও আমার ভাবা হয়ে গেছে গিন্নি। রাজসভা থেকে কেউ ডাকতে এলে বলবে তোমাকে কিছু না বলে কয়ে আমি কোথাও যেন চলে গেছি। ঠিক আছে? মহারাজ, গোপাল আজ 2 দিন হলো রাজসভায় আসছে না। তাই তো। এদিকে রাজসভায় কত কাজ। সে জ্ঞানগম্যে কি আর গোপালের আছে মহারাজ? রাজসভায় এত কাজের চাপ, অথচ সে বাবু এখনই মেরে দিল ডুব। আচ্ছা, ওর তো অসুখ বিসুখ হতে পারে নাকি? অমন চেহারা, ওর আবার হবে অসুখ? মহারাজ, আমি বলে দিচ্ছি, গোপাল নিশ্চয়ই ঘরে বসে ছুটি খাচ্ছে। সেটা যদি করে থাকে তাহলে তো খুব অন্যায় করছেও। আচ্ছা, প্রয়োজনে আমি তো তোমাদের ছুটি ছাটা দিই, তাই নাকি? হ্যাঁ, তা তো দেন মহারাজ। তবুও যখন তখন হুটহাট করে গোপাল ডুব মেরে বসে থাকে। না না মহারাজ, এসব একেবারে চলতে দেওয়া যায় না। তাহলে কি করতে বলো? এক্ষুনি রক্ষীকে ওর বাড়ি পাঠান, ওরা গিয়ে গোপালকে ধরে নিয়ে আসুক। না আসতে চাইলে একেবারে বেঁধে নিয়ে আসুক। কথাটা কিন্তু খারাপ বলনি মন্ত্রী। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি গোপালের বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে এসো। বলবে রাজসভায় খুব দরকার, তাই আমি তাকে ডেকে পাঠিয়েছি। যথা আজ্ঞা মহারাজ। আর যদি না আসতে চায় একেবারে বেঁধে নিয়ে আসবে। আচ্ছা মহারাজ। একেবারে শক্তপোক্ত করে বাঁধবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো নাকি? থাকলে বেরিয়ে এসো। ব্যাস, রক্ষী এসে গেল। এবার গুচ্ছেন, মিথ্যে কথা বলতে হবে। হ্যাঁ, সে তো বাড়ি নেই। বাড়ি নেই? তাহলে বাজারে গেছে বুঝি? ঠিক আছে, বাজার থেকে এলে বলবে রাজসভায় খুব দরকার, তাই মহারাজ ডেকে পাঠিয়েছেন। এসব কথা কাকে আর বলবো বাবা? সে তো আমায় কিচ্ছুটি না বলে কয়ে বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। খুব দুশ্চিন্তায় আছি আমি, খুব। এই দেখো, না বলে কয়ে চলে যাওয়া তো ভালো কথা নয়। আচ্ছা, বিবাগী হয়ে গেল না তো? জানি না বাবা, কিচ্ছু বুঝতে পারছি না কি যে আছে আমার কপালে। দুঃখ করো না, দেখো গোপাল দাদা ঠিক ফিরে আসবে। যাই যাই, আমি এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দিই। বাহ, খুব ভালো অভিনয়টা করেছো গিন্নি। ও, তার মানে তুমি ঘুমোচ্ছ না, ঘুমের ভান করে পড়ে আছো? ভান করে পড়ে থাকবো কেন? আমি তো ঘুমোচ্ছি। আবার বাজে কথা, ঘুমোলে মানুষ শুনতে পায়। বারে, পাবে না কেন? ঘুমোলে চোখই শুধু বন্ধ থাকে, কিন্তু কান তো থাকে খোলা। ওরে বুড়ো, আবার কথার প্যাঁচ মারা হচ্ছে। ওঠো 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 বলছি, বেলা কত হলো খেয়াল আছে? ওঠো। ধাক্কা মারলে খাট থেকে পড়ে যাবো যে। মহারাজ, রক্ষী গোপালকে নিয়ে এলে ওকে কিন্তু এমনি এমনি ছেড়ে দিলে হবে না। না বলে কয়ে রাজসভায় না আসার জন্যে ওকে কিন্তু শাস্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শাস্তি তো দিতেই হবে, কিন্তু কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? প্রথমত ওর 2 দিনের বেতন কাটতে হবে। দ্বিতীয়ত এই কাজের জন্যে রাজসভায় দাঁড়িয়ে ওকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। দেখো মন্ত্রী, বেতন কেটে নেওয়া ঠিক আছে, কিন্তু সকলের সামনে ক্ষমা চাওয়া মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মহারাজ, গোপাল ইদানিং যা বাড়াবাড়ি শুরু করেছে, তাতে এই বাড়াবাড়ি দিয়েই ওর সব বাড়াবাড়ি বন্ধ করতে হবে। কি রক্ষী, একলা ফিরে এলে যে? গোপাল কই? গোপাল দাদা বাড়ি নেই। বাড়ি নেই মানে? কোথায় গেছে? তোর বউকে জিজ্ঞেস করেছিলে? করেছিলাম মহারাজ, ওর বউ বলল কিচ্ছু না বলে কয়ে গোপাল দাদা বাড়ি ছেড়ে চলে গেছে।
কিছুই না বলে কয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মানে? আমার মনে হয় গোপাল দাদা বিভাগী হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ওর বউয়ের চোখে না আমি জল দেখেছি। আহ তাহলে তো খুব চিন্তার কথা।
জাহাপানা 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 জাহাপানা। আরে কি হলো কি তোমার উজির? এমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে দৌড়তে এলে কেন? পাগলা কুকুর তাড়া করেছে নাকি? না 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 জাহাপানা, লাল মুখো আসছে, লাল মুখো। কি লাল মুখো? কে লাল মুখো? আগে আগে লাল মুখো সাহেব। হ্যাঁ হ্যাঁ জাহাপানা, এখানকার সব সাহেবদের একেবারে একেবারে বড় কর্তা। তাই নাকি? তা কোথায় সে? আগে আগে তাকে প্রাসাদের কাছে আসতে দেখেই না এক দৌড়ে আপনাকে খবর দিতে এসেছি। এখন এখন কোথায় বলতে পারবো না, তবে তবে লাল মুখোটা এসে পড়লো বলে। গুড মর্নিং নবাব বাহাদুর। সুপ্রভাত সুপ্রভাত। গুড মর্নিং সাহেব। সুপ্রভাত। তা বসতে আজ্ঞা হোক সাহেব। গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি কমফোর্টেবল। তা এবার বলো সাহেব, কি প্রয়োজনে এসেছো? সাহেব সাহেব একটু একটু ঠান্ডা শরবত বলি। ঠান্ডা শরবত, আই মিন কোল্ড ড্রিঙ্কস। ওকে ওকে। বাই দ্য ওয়ে নবাব বাহাদুর, আপনি কি যেন বলিতেছিলেন? আপনি কি জানতে চান যে আমি কি প্রয়োজনে আসিয়াছি? হ্যাঁ মানে জানলে বড় সুবিধা হয়। নো নিড নো নিড, আই মিন তাহার কোনো প্রয়োজন নাই। বিকজ আজ আমি আপনার কাছে হইতে কিছু চাহিতে আসি নাই, আমি আজ আপনাকে কিছু দিতে আসিয়াছি। তুমি আমাকে কিছু দিতে এসেছো? বহুত খুব বহুত খুব বহুত খুব। কি সৌভাগ্য আমার। তা সাহেব কি দিতে এসেছো? ওয়েট ম্যান ওয়েট ওয়েট, জাস্ট টেক ইট, জাস্ট টেক ইট। ইহা ধরো। ওরে বাবা, এ তো পকেট ঘড়ি। তোমার ইহাকে কি বলো আমি জানি না, বাট আমরা ইউরোপিয়ানরা ইহাকে বলি পেরিগল রিপিটার। বেশ কিছুদিন আগে ইউরোপে ইহা আবিষ্কার হইয়াছে। হ্যাঁ সাহেব, এই তোমারই মতন এক সাহেবের মুখ থেকে আমি তার কথা শুনেছি। তা এটা কি আমাকে দিয়ে দিলে? ইয়াস, ইহা আমি আপনার জন্যই আনিয়াছি, বাট ইহার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা আই মিন ইন্ডিয়ানরা টাইম আনিয়া কোনো কাজ করিতে পারে না। আজ ঘড়ি পাইয়া গেলে কাল হইতে সব কাজ ঘড়ি ধরিয়া করিবে এবং অন্যদেরও করাইবে, রাইট? সঠিক সাহেব, একদম সঠিক, খুবই সঠিক। হ্যাঁ চট করে এই ঠান্ডা শরবতটা খেয়ে নাও সাহেব। গুড ড্রিঙ্কস। ওকে, সি ইউ এগেইন, বাই বাই। যাও 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 উজির, সাহেবকে গাড়ি অব্দি এগিয়ে দিয়ে এসো। যাও যাও। এসো এসো সাহেব এসো। ওহ, দেখেছো দেখেছো, আজও সেই এক দেরি। কার কথা বলছেন মহারাজ? আপনার গোপালের কথা? রাজসভায় দেরি করে আসা ওর তো রোজগারের ব্যাপার। না 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 না, রোজগারের ব্যাপার বলে ছেড়ে দিলে তো চলবে না। গোপাল আজ রাজসভায় এলে ওকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব, যাতে কাল থেকে ও সব কাজ ঘড়ি ধরে করে। তা ঘড়ি ধরে সব কাজ করব কি করে? সাহেবদের মতো আমাদের কারো কাছে ঘড়ি আছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু গোপাল ঠিকই বলেছে মহারাজ। ওই সাহেবদের কল্যাণে ও আজ কিছুদিন ধরেই ঘড়ি কথাটা খুব শুনে আসছি, কিন্তু সেটা যে কি বস্তু সেটাই তো চোখে দেখা হলো না। হ্যাঁ, আমিও শুনেছি এই কাঁটাওয়ালা ঘড়ির কথা। ও বাবা, এতদিন তো শুনেছি বালি ঘড়ি, এখন শুনছি কাঁটা ঘড়ি, এরপর কি শুনবো হাঁটা ঘড়ি? আই দাঁত বের করে হেসো না তো। এই বিজ্ঞানী, কাঁটা ঘড়ির ব্যাপারে কি জানো বলো তো? মহারাজ, শুনেছি একটা গোলাকার চাকতির উপর চক্রাকারে কাঁটা ঘুরতে থাকে, আর সেই কাঁটাই নাকি বলে দেয় কটা বাজে। মানে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম আর কি। এতটাই যখন শুনেছো তখন চটপট বানিয়ে ফেলো একটা ঘড়ি, সকলকে দেখিয়ে একেবারে তাক লাগিয়ে ছেড়ে দিই। সেটা তো এখনই সম্ভব নয় মহারাজ। কেন কেন কেন? শুনেছি ওর ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কলকব্জা থাকে, আর ওইসব যন্ত্রাংশ আমাদের দেশে পাওয়া যায় না মহারাজ। তাহলে কোথায় পাওয়া যায়? আগে বিলাতে। তাহলে তো কালই বিলে যাওয়ার ব্যবস্থা শুরু করে দাও। মোদ্দা কথা হলো, আমি খুব তাড়াতাড়ি ওই কাঁটা ঘড়ি দেখতে চাই, ব্যাস। তা বিজ্ঞানী কালকেই চললে? হ্যাঁ গোপাল, কালকেই আমার যাত্রা শুরু। জানি না কবে ফিরবো। বিলাত তো আর এখানে নয়, সে তো 7 সমুদ্র 13 নদীর পারে। তবে বিলাতে গেলে কত কিছু শিখে আসতে পারবে তুমি বলো তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। একজন বিজ্ঞানী হিসেবে সেটা আমার কাছে মহা লাভ। তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো।
আহা কি অদ্ভুত এই যন্ত্র! কানের কাছে ধরলেই এর পেটের ভেতর থেকে টিকটিক টিকটিক করে শব্দ শোনা যায়, আর চোখের সামনে মেললেই টুকটুক টুকটুক করে সময়কে কেমন এগিয়ে যেতে দেখা যায়। দেখো 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 উজির, দেখো। সত্যি জাহাপানা, কি আশ্চর্য রকমের সুন্দর না? হ্যাঁ জাহাপানা, আমি তো আবার ইংরেজি সংখ্যা পড়তে পারি না, তা ঘড়ি দেখে বলে দেবেন এখন কটা বাজে? এখন বাজে 1-এর পিঠে 1 মানে 11টা। ওরে বাবা, এবার তো আমার দুপুরে খাবার সময় হয়ে গেল। বুঝলে বুঝি, ঘড়িটা হাতে পাওয়ার পর থেকেই না আমার আবার কেমন ওই ঠিক 12টার সময় ভাত খাওয়ার অভ্যেস হয়ে গেছে। সে তো খুব ভালো কথা হুজুর, বয়স হচ্ছে কি না, এখন তো ঘড়ি ধরে খাওয়ারই বয়স। জাহাপানা, কিছু কি ভাবছেন? ভাবছি তো বটেই, একটা খুব ভয়ঙ্কর রকম দুষ্টুমির কথা ভাবছি। তাই নাকি? হ্যাঁ, বাবা বাবা বাবা, খুব ভালো ভাবনা। তা বলুন জাহাপানা, ভয়ঙ্কর রকমের দুষ্টুমি করে আপনি কার ধর থেকে মুন্ডুটা আলাদা করতে চান? ধর থেকে মুন্ডু আলাদা না করলেও এমন একটা কাণ্ড করব যাতে করে আমার 2 প্রজা, কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ, চোখে সর্ষে ফুল দেখে। তা এই বান্দাকে আপনার ওই ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা বলা যায় কি? হ্যাঁ, কেন বলা যাবে না, কেন বলা যাবে না। ভাবছি ওদের দুজনকে মুর্শিদাবাদে ডেকে পাঠাবো, আর তারপর কিউজির ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা কেমন হয়েছে বলো? কি বলবো খোদাবন্দ, যাকে বলে দারুণ হয়েছে, খাসা হয়েছে। কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ রথে করে আসবে, আর খোঁড়াতে খোঁড়াতে নিজের রাজ্যে ফিরে যাবে। রাজ্যে তো ফিরে যাবে, কিন্তু তারপর তো ওই রাজ্যটাকেই খোয়াতে হবে। দারুণ দারুণ হবে, দারুণ। কিন্তু কিন্তু খোদাবন্দ, কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না, মানে বলছিলাম কি, কৃষ্ণনগর আর খাম্বাজেই 2টো রাজ্য আপনার হাতের মুঠোয় চলে এলে একটা রাজ্য যদি আমায় দিয়ে দেন জাহাপানা, মানে আমার রাজা হওয়ার স্বাদ যে অনেক দিনের। রাজা হতে চাও? হ্যাঁ জাহাপানা, দিনের পর দিন উজির হয়ে থাকতে কার আর ভালো লাগে বলুন? ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, তুমি হবে কৃষ্ণনগরীর রাজা। উরে সাবাস, রাজা! আহা কি মজা, রাজা রাজা। হাসি থামিয়ে 2 রাজ্যে পত্র পাঠানোর ব্যবস্থা করো এক্ষুনি। তাহলে গোপাল, বিজ্ঞানী জাহাজে উঠে বিলেত চলে গেল? হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হলো মহারাজ। ও যদি সত্যি একটা কাঁটাঘড়ি তৈরি করে ফেলতে পারে, তাহলে আমাদের এই কৃষ্ণনগরের নাম সারা বাংলায় ছড়িয়ে পড়বে। কত মান হবে আপনার। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবে পত্রবাহক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তাই নাকি? যাও, তাকে এখানে নিয়ে এসো। হঠাৎ করে এই 7 সকালে নবাবের পত্রবাহক আবার কি খবর নিয়ে এলো রে বাবা? প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। আরে আরে আরে, হাতে পত্র ধরিয়ে দিয়েই যে চলে যাচ্ছ বড়। আগে ওই উজির সাহেবের সেই রকমই নির্দেশ। আমি আসছি মহারাজ। কৃষ্ণচন্দ্র, আগামীকাল দুপুরে আমার এখানে তোমার ভাত খাবার নিমন্ত্রণ। তুমি গোপাল আর মন্ত্রীকে নিয়ে আসবে। খাম্বাজরাজকেও আসতে বলেছি। খেতে খেতে কাজের কথা হবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাইকেও তো যেতে বলেছে, কিন্তু আমাদের যাবার কথা তো চিঠিতে নেই। কি জানি বাবা, গিয়ে আবার খেতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? নবাব লিখেছেন খেতে খেতে কাজের কথা হবে, তো সেটাই বুঝতে পারছি না কি এমন কাজ নবাবের। গিয়ে তো দেখি। তবে দুপুরের ভাত খাবার নিমন্ত্রণ রক্ষা করতে হলে তো ভোর ভোরই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো পড়তে হবেই। বাবা, এ তো
তো এলাহি আয়োজন। গোপাল গোপাল এখনই খাবারে হাত দিও না, ঘড়িতে ঠিক 12টা বাজলেই খাওয়া শুরু হবে। ঘড়িতে ঠিক 12টা বাজার মানে? ও সে কথাটা তো বলতেই ভুলে গেছি। এই দেখো আমার কাছে এখন খোদ বিলেতি কাঁটা ঘড়ি, আর যবে থেকে ঘড়ি আমার হাতে এসেছে তবে থেকেই ঘড়ি ধরে ঠিক 12টাতে আমি দুপুরের খাওয়া শুরু করি। হ্যাঁ, 1 মিনিট আগেও নয়, আবার 1 মিনিট পরেও নয়। এই 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 এবার ঠিক 12টা বাজলো ঘড়িতে। নাও 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 নাও, সকলে খাওয়া শুরু করে দাও। ও এবার বুঝতে পেরেছি, খাওয়ানোটা একটা অছিলা, আসলে ফলাও করে বিলেতি কাঁটা ঘড়িটাই দেখানো উদ্দেশ্য। আজ তোমরা আমার এখানে খাচ্ছ, কিন্তু 15 দিন পরে আমি তোমাদের ওখানে ভাত খেতে যাব। হ্যাঁ, প্রথমে যাব কৃষ্ণনগরে, তারপর যাব খাম্বাজ রাজ্যে। কেমন? এ তো আমার সৌভাগ্য জাহাপানা। সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, তবে আমি খেতে বসবো ঘড়ি ধরে ঠিক 12টায়। 1 মিনিট আগে বা পরে আমার খাবার দিলে কিন্তু চলবে না। সেটা কি করে সম্ভব হুজুর? আপনার কাছে ঘড়ি আছে কিন্তু আমাদের কাছে তো নেই। ওসব কোনো কথা আমি শুনবো না। ঠিক 12টায় আমার খাবার না এলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে রাজ্য কেড়ে নেবো, বুঝলে? ছেলে মেয়ের হাত ধরে তখন পথে বসতে হবে আপনাদের। হায় ভগবান, এ কি পরীক্ষায় পড়লাম রে বাবা। ও হ্যাঁ, আরেকটা কথা, ঠিক সকাল 9টায় আমার জল খাওয়ার চাই। কে কৃষ্ণচন্দ্র, তুমি কিছু বলো। চেষ্টা করব জাহাপানা। না দিতে পারলে 1 বস্ত্রে রাজ্য ছেড়ে চলে যাবে। জাহাপানা, এভাবে আমাদের নিমন্ত্রণ করে এনে সামনে ভাতের থালা সাজিয়ে দিয়ে রাজ্যপাট কেড়ে নেবার কথা বলছেন। ঠিক হয়েছে, এবারে ঠেলা সামলাও মহারাজ। নবাব যদি তোমাকে সিংহাসন থেকে হটিয়ে দেন, তাহলে নবাবের হাতে পায়ে ধরে ওই সিংহাসনে আমি বসবো। হ্যাঁ, তা বুদ্ধির ঢেকি গোপালচন্দ্র, তুমি কিছু বলো। মহারাজের হয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের হয়তো কাঁটা ঘড়ি নেই, কিন্তু ঠিক সময়তেই আপনাদের জল খাবার আর দুপুরের খাবার পৌঁছে যাবে। ঠিক তো গোপাল? গোপাল কখনো বাজে কথা বলে না হুজুর, সে যা বলে ভেবেচিন্তেই বলে। বটে, আমার সঙ্গে টক্কর দিতে চাইছো তো? ঠিক আছে, দেখা যাবে। সে তো সময়কালে দেখা যাবেই হুজুর। টক্করে আমরা হারলে আপনি আমাদের রাজ্য কেড়ে নেবেন, কিন্তু জিতলে কি হবে? 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে। নবাবের জয় হোক। নিন মহারাজ, এখন তাহলে প্রাণ ভরে খাওয়া যাক। আহা, কোপ্তা, কালিয়া, পোলাও। বুঝলে রানী, না এবার বুঝি আর শেষ রক্ষা করা গেল না। কি করে যাবে মহারাজ? আমি তো ভেবেছিলাম নবাব বাহাদুরের হাতে পায়ে ধরে সব কিছু মিটিয়ে নেব, কিন্তু গোপালের ওই চ্যাটাং চ্যাটাং কথাই তো সব গন্ডগোল করে দিল। আচ্ছা মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? গোপাল তো নবাবের সামনেই বলেছে কিছু একটা করবে। দেখুন রানীমা, মুখে করা আর কাজে করে দেখানোর মধ্যে না অনেক তফাৎ আছে। মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলছে রানী। নবাবের কাছে আছে কাঁটা ঘড়ি, আর আমাদের কাছে কি আছে? না 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 না, বিজ্ঞানীটাকেও 7 তাড়াতাড়ি বিলেতে পাঠিয়ে দিলাম। ও, সে থাকলে না হয় কিছু একটা চেষ্টা করতো। জানি না জানি না জানি না কপালে যে কি আছে। তোমার কপালে দুঃখ আর আমার কপালে রাজসুখ। হ্যাঁ, আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, একেই বা কি করবেন, তার চাইতে বরং আসুন। আচ্ছা রাজ্যতীষী, একটা দিনকে কিভাবে ভাগ করা হয়? মানে তোমাদের জ্যোতিষ বিজ্ঞান কি বলে? জ্যোতিষ বিজ্ঞান হলো জ্যোতির্বিজ্ঞানের একটা অংশ, আর এই জ্যোতির্বিজ্ঞানে একটা দিনকে 8টা প্রহরে ভাগ করা হয়। মানে 24 ঘন্টায় একটা দিন হলে একটা প্রহরের মেয়াদকাল 3 ঘন্টা। আচ্ছা, প্রহর তো শুরু হয় সকাল 6টায় সূর্যোদয়ের সাথে সাথে, তাই তো? একেবারে ঠিক। শেষ হয় সকাল 9টায়, আর এর পরেই দ্বিতীয় প্রহরের শুরু বেলা 12টায়। মানে দ্বিতীয় প্রহরের ঠিক শেষ লগ্নে সূর্যদেব থাকেন মধ্য গগনে, মানে একেবারে মাথার ওপর।
তাই সেই সময় মাটিতে উল্লম্বভাবে থাকা কোনো মানুষ বা বস্তুর ছায়া মাটিতে পড়ে না। ঠিক বলেছ। এরপর তৃতীয় প্রহরের শুরু। সূর্যদেব পশ্চিম দিকে হেলতে শুরু করেন। বুঝতে পেরেছি। এর পরের অঙ্ক তো জলের মতো সোজা। তৃতীয় প্রহর শেষ হয় 3টের সময়, আর সন্ধে 6টায় সূর্যাস্তের সাথে সাথে চতুর্থ প্রহরের শেষ। তারপর রাতের 12 ঘন্টায় আরো 4টে প্রহর। সত্যি রাজ্যতীষী, কত কি যে আজ তোমার কাছ থেকে জানতে পারলাম। সত্যি কথা বলতে কি গোপাল, এসব যত জানবে ততই অবাক হয়ে যাবে। আজ তাহলে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। শুনুন, অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না। অনেক বেলা হলো, উঠুন না, দুটো মুখে দেবেন চলুন। আর খাওয়া, কাল থেকে আমার খিদে তৃষ্ণা সব ঘুচে গেছে রানী। সে কথা বললে কি চলে মহারাজ? আপনি না এই রাজ্যের রাজা। যান, খেয়ে দিয়ে ভালো করে বিশ্রাম নিন। আমি বলছি, নবাব বাহাদুর এসে ঠিক সময় মতোই জল খাবার আর ভাত পাবেন। বলছো গোপাল? হ্যাঁ রানীমা। আর তারপর থোঁতা মুখ ভোঁতা করে আমাদের 3 বছরের খাজনা মকুব আর 300 বিঘা ধানি জমি দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় গোপাল। হবে রানীমা, হবে। ঈশ্বর আর আপনার আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে সব সত্যি হবে। সবে সূর্য উঠল, মানে প্রথম প্রহরের শুরু। তার মানে এখন সকাল 6টা। কঞ্চির ছায়া যেখানে শেষ হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে রাখি। এরপর থেকে এই দাগটায় সূর্যের ছায়া এসে পড়লে বুঝতে হবে সকাল 6টা বাজে। এবার বসে থাকতে হবে সূর্যি মামা কখন মাথার উপর চড়ে। এখন দুপ্রহর, মানে দ্বীপ্রহর। সূর্য মাথার ঠিক উপরে থাকার জন্যে মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়ছে না। বাহ বাহ বাহ, কি মজা! এই মাপটা তাহলে গিয়ে দাঁড়ালো 6টা থেকে 12টার মাপ। আর এই মাপটাকে অর্ধেক করলেই পেয়ে যাব সকাল 9টা। ব্যাস হয়ে গেল, পেয়ে গেলাম সকাল 9টা। মানে এই দাগের উপর সূর্যের আলো এসে পড়লেই বুঝতে হবে সকাল 9টা বেজে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সকাল 9টায় জল খাবার আর দুপুর 12টায় ভাত। আমার দুহাত তুলে নাচতে ইচ্ছে করছে। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। বুঝলে কৃষ্ণচন্দ্র, তোমার এখানে 9টায় জল খাবার খাবো বলে মাঝরাতেই মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়েছি। খুব ভালো করেছেন জাহাপনা। আসলে এ তো আপনারই বাড়ি, তাই না হুজুর? এখনো হয়নি, তবে হতে আর কতক্ষণ। তা গোপালকে দেখছি না কেন? গোপাল কবেই হয়েছে, দেখুন গে, সে হয়তো এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এই যে আপনি আজ আসছেন, তা সে বিষয়ে কোনো চিন্তা বা দায়িত্ব আছে নাকি ওর? এদিকে কাল রাত থেকে খেটে মরতে হচ্ছে আমাকে। মন্ত্রী দেখছি নবাবকে খুব তৈলমর্দন করে যাচ্ছে। ও হয়তো ভেবেছে আমার হাত থেকে রাজত্ব কেড়ে নিয়ে নবাব তা ওকে দিয়ে দেবেন। সত্যি মানুষ যে কত স্বার্থান্বেষী হতে পারে। শোনো পাচক ঠাকুর, রাজবাড়ির পাশের মাঠ থেকে আমি যখন কুকুর ডাকবো তখন সকালের জলখাবার নিয়ে খাবার ঘরের পেছনের দরজায় গিয়ে দাঁড়াবে। আর পেটা ঘড়িতে যখন ঢং ঢং করে 9টা বাজাবো ঠিক তক্ষুনি খাবার নিয়ে ঘরে ঢুকে পড়বে। এক মুহূর্ত যেন এদিক ওদিক না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল দাদা। দুপুর 12টার ভাত দেবার সময়ও একই ব্যাপার। আগে কুকুরের ডাক, তারপরে পরেই পেটা ঘড়িতে ঢং ঢং করে 12টার ঘন্টা। মান থাকবে তো গোপাল? মান, রাজ্য সবই থাকবে রানীমা। আপনি শুধু দেখে যান আপনার গোপাল কি করে। আমি কিন্তু ঘড়ি ধরে ঠিক 9টাতেই
9টা আসতে আর ঠিক 2 মিনিট বাকি। আপনার জল খাবার এসে গেছে খোদাবন্ধু। আপনার ঘড়ি কি বলে 9টা তো? क्या ताज्जुब की बात, ঘড়ি ধরে 9টায় একটুকু এদিক ওদিক নয়, এটা কি করে সম্ভব হলো? কৃষ্ণচন্দ্র, তোমার কাছে কি কাঁটা ঘড়ি আছে? আমাদের কাছে কোনো কাটা ঘড়ি নেই জাহাপনা, তবে ডাটা ঘড়ি আছে, আর তাই দিয়ে এই সময় মেপে আপনার জল খাবার আনা হয়েছে। আমি নিজের চোখে দেখবো সেই ডাঁটা ঘড়ি। সে না হয় দেখবেন, আগে খেয়ে নিন। ও খাওয়া পরে হলে হবে, আমি এখনই দেখতে চাই সেই চমৎকার জিনিস। আসুন তাহলে। এই দেখুন ডাঁটা ঘড়ি, মাটিতে একটা ডাঁটার মতো সোজা দেখতে কঞ্চি পোতা রয়েছে। সূর্যের আলোয় মাটিতে কঞ্চির ছায়া পড়ছে, আর তাই দেখেই আমি বুঝতে পারছি কখন কটা বাজছে। আচ্ছা বলুন তো জাহাপনা, সূর্য কখন ঠিক মাথার উপর থাকে? 12টায়। আর তখন মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়বে না দেখে আমি বুঝে যাব যে আপনার ভাত খাবার সময় হয়েছে। এই জাহাপনা ঠিক বললাম তো? চমৎকার চমৎকার, অতীব চমৎকার। কৃষ্ণচন্দ্র, এই তোমার 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে তুমি। আর গোপালের এই বুদ্ধির জন্য ওকে আমি পুরস্কার দেবো। বলো গোপাল, কি চাও তুমি? যা চলো, গোপাল এবারেও কায়দা দিয়ে ময়দা মেখে দিল। আমাকে যদি কিছু দিতেই চান তাহলে বলি, খাম্বাজরাজ যদি ঘড়ির সময় ধরে আপনাকে জল খাবার আর ভাত দিতে না পারেন, তাহলে আর দুর্বুদ্ধি খাটিয়ে ওর রাজ্যটা কেড়ে নেবেন না জাহাপানা। গোপাল, তুমি এত মহৎ, ঠিক আছে তাই হবে, তবে কিছু তো একটা নিতেই হবে। এই নাও আমার মতির হার। কি মন্ত্রী, চোখ খুঁজি একেবারে ছানা বড়া হয়ে গেল গো তোমার। তা এইরকম সোনার দুর্লভ অস্ত্র আগে কখনো দেখেছো তুমি? আগে না মহারাজ, অপূর্ব, অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ মন্ত্রী, এগুলো আমার পূর্বপুরুষের, যা দিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছিল। মহারাজ, আমার মাথায় না দারুণ একটা বুদ্ধি এসেছে, যদি বলেন তো বলি। কি বুদ্ধি মন্ত্রী? বলো বলো, চট করে বলো তো শুনি। মহারাজ, এই সোনার অস্ত্রগুলো সিন্দুক বন্দি না করে যদি বিভিন্ন রাজ্যে এর প্রদর্শনীর ব্যবস্থা করেন, তাহলে এই সোনার মূল্যবান অস্ত্রগুলো সবাই দেখার সুযোগ পাবে। এই শুধু তাই নয়, এগুলো দেখার জন্য আমরা কিছু প্রবেশ মূল্য ধার্য করব, যার থেকে আমাদের কিছু অর্থ লাভ হবে। কি বলেন মহারাজ, কিরকম এক ঢিলে 2 পাখি হবে? বাহ বাহ বাহ, দারুণ দারুণ মন্ত্রী, দারুণ দারুণ বুদ্ধি। কিন্তু এই অস্ত্র প্রদর্শনী কোথা থেকে শুরু করা যায় বলতো? কেন মহারাজ, কৃষ্ণনগর থেকে? হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছ, ঠিক, একদম ঠিক। তাহলে কৃষ্ণচন্দ্রকে আজই পত্রে জানিয়ে দাও, আগামীকালই এই প্রদর্শনীর জন্য আমরা রওনা হচ্ছি। ঠিক আছে? যথাজ্ঞে মহারাজ, আমি আজই দুধকে দিয়ে পত্র পাঠাবার ব্যবস্থা করছি। তাহলে আমি এবার আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি, দেখেছো বুড়োর কাণ্ড? কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে আছো। বলি, শুনছো? এইরকম টেকো মাথায় হাওয়া না লাগিয়ে আর ভুঁড়িতে হাত না বুলিয়ে সংসারে টুকিটাকি কাজে হাতটাও তো একটু লাগাতে পারো নাকি? তা আমি তো এই হাতের কাজটাই করছি নাকি? মলজা, বলি এই নারকোলটা যে আনলে বাজার থেকে নাড়ু করার জন্য, তা এইটা ছাড়িয়ে দেবে কে শুনি? ও বাবা, সামান্য একটা কাজের জন্য এত চটপাট? তা দাও দেখি। এই নাও তোমার নারকোল। কি গো, চললে যে বড়, তা খাবারটা কে খাবে শুনি? এসে খাবো, চলে গিন্নি। বাবা, এই মান
মানুষটাকে নিয়ে আর পারা গেল না। দূর 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 দূর। মহারাজের জয় হোক। হ্যাঁ, বলো প্রহরী, কি বার্তা? মহারাজ, খাম্বাজ রাজের দূত এসেছেন বিশেষ একটি পত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে। তা যাও, তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাহলে এইবার আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। তা বড় তো মন্ত্রী, কি লিখেছেন খাম্বাজ রাজ এই পত্রে? হ্যাঁ মহারাজ, খাম্বাজরাজ লিখেছেন যে আগামীকাল খাম্বাজরাজ খাম্বাজ মন্ত্রীকে সাথে নিয়ে তার কিছু দুর্লভ সোনার অস্ত্র প্রদর্শনীর উদ্দেশ্যে কৃষ্ণনগরে আসছেন এবং আপনাকে এই প্রদর্শনীর দায়িত্বভার নিতে বলেছেন। কি বিপদ রে বাবা, এই গুরু দায়িত্ব এইবার আমি পালন করি কিভাবে? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, এই দায়িত্বভার আপনি নিশ্চিন্তে আমার ঘাড়ে দিতে পারেন। হাজার হোক সোনার অস্ত্র বলে কথা, তাও আবার দুর্লভ। না না মন্ত্রী, এই গুরু দায়িত্ব আমি একজন বিচক্ষণ ব্যক্তির হাতেই দিতে চাই। তা সে কে মহারাজ? কেন, আমাদের গোপাল। ঠিক ঠিক, একদম ঠিক, গোপালই একমাত্র বিচক্ষণ ব্যক্তি। ঠিক আছে মহারাজ, আমিও দেখব গোপাল এই গুরুদায়িত্ব কিভাবে পালন করে। তাহলে মন্ত্রী, তুমি ঘোষক দ্বারা এই প্রদর্শনীর কথা সারা রাজ্যে ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে আজ সভা এখানেই মুলতুবি। সবাই এবার আসতে পারে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজপ্রাসাদের সামনে একটি বিরাট সোনার অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছেন। এই অস্ত্রগুলি খুবই দুর্লভ। এই অস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করতে আসছেন স্বয়ং খাম্বাজ রাজ। তাই যারা যারা এই প্রদর্শনী দেখতে ইচ্ছুক তাদেরকে মহারাজ সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রবেশ মূল্য হিসেবে একটি মোহর ধার্য করা হয়েছে। আসুন আসুন আসুন, অবশ্যই আসুন। কিরে বটা, ঘোষণাটা শুনলি? হ্যাঁ রে ঘটা, শুনলাম। আর তাতে যা বুঝলাম, মনে হচ্ছে এই সুযোগে আমাদের কিছু উপরি রোজগার হতে পারে। ঠিক বলেছিস বটা। হ্যাঁ, তাহলে তাহলে চল, মন্ত্রী মশাই আমাদের কাছে পৌঁছবার আগেই আমরাই মন্ত্রী মশাইয়ের কাছে পৌঁছে যাই। মন্ত্রী মশাই, তো কি? আরে এই যে মেঘ না চাইতেই জল। আয় আয় ভেতরে আয়, আমি এক্ষুনি তোদের কাছেই যাচ্ছিলাম। দেখলি ঘটা, আমি তোকে বলেছিলাম না যে আমাদের একটা উপরি রোজগারের সুযোগ আসছে। ইয়া তো ফিসফিস করছিস। শোন, একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। আশা করছি মহারাজের ঘোষণা তোদের কানে গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আবার যাবে না। তা কি করতে হবে বলুন? শোন, তোরা আজ রাতে আমার সঙ্গে ইংরেজ সাহেবের কাছে যাবি, আর সেখানে গেলেই জানতে পারবি তোদের কি করতে হবে। তাই রাতে আমার বাড়ি চলে আসিস। আচ্ছা মন্ত্রী মশাই, আমরা তাহলে আসি। হ্যাঁ, আয়। আসতে পারি মহারাজ? আরে এসো এসো গোপাল, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন মহারাজ? গোপাল, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এই অস্ত্র প্রদর্শনীর দায়িত্ব আমি একা কি করে সামলাবো। মানে যদি এই মূল্যবান অস্ত্রগুলোর কিছু হয়ে যায়, তাহলে তো খাম্বাজ রাজ আমায় ছেড়ে কথা বলবেন না।
তাই আমায় বাঁচাও গোপাল। আমি চাই এই প্রদর্শনীর দায়িত্ব তুমি তুমি তোমার হাতে তুলে নাও। ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই সোনার অস্ত্রগুলি কিভাবে রক্ষা করতে হয় তা আমিও খুব ভালোভাবেই জানি। তাই নাকি গোপাল? তো কিরকম শুনি? কানটা কাছে আনুন মহারাজ, বলি। বাহ বাহ বাহ, দারুণ বুদ্ধি তো। ঠিক আছে গোপাল, এই কাজের জন্য যদি তোমার কিছু মোহরের প্রয়োজন হয় তাও আমি দেব। ধন্যবাদ মহারাজ, তাহলে এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর সাবধানে যেন কাক পক্ষীতেও টের না পায়। পাবে না মহারাজ, প্রণাম। এই সে মানফ্রি, এসো এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করিতেছিলাম। তা কি কথা শোনে? হ্যাঁ সাহেব, আসলে হয়েছে কি, খাম্বাজরাজ তার কিছু সোনার দুর্লভ অস্ত্রের প্রদর্শনী করতে চলেছেন এই কৃষ্ণনগরে। কি বললে? সোনার অস্ত্র মানে গোল্ড? Those are very precious. খাম্বাজরাজ বলেছেন যে এই সোনার অস্ত্র নাকি কোনো রাজা মহারাজা, এমনকি কোনো ইংরেজদের কাছেও নেই, তাই এর মূল্য অনেক। শোনো মন্ত্রী, এই সোনার অস্ত্র আমাদের চাই চাই। আমি জানি সাহেব, জানি, তার জন্যই তো আপনার কাছে আসা। তবে কিনা এর জন্য আপনাদেরও কিছু পাবে পাবে। তার আগে তুমি বলো, ওই সোনার অস্ত্র আমরা কবে পাবো? খাম্বাজরাজ আগামীকাল সকালে কৃষ্ণনগর আসছেন, আর রাতে ওই অস্ত্রগুলো প্রদর্শনীর জন্য সাজানো হয়ে গেলেই আপনি টুকুস করে আপনার কাছে পৌঁছে যাবে। কিন্তু মনে রেখো মন্ত্রী, আমাদের ঠকাইবার চেষ্টা করিলে তোমার গর্দান যাইবে। না না সাহেব, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি চাইলে কষ্টি পাথরে প্রত্যেকটি সোনার অস্ত্র যাচাই করে নেবেন। সে তো আমরা নেবই, সব টেস্ট করিয়াই নেব। তাহলে ওই কথাই রইল সাহেব, আগামীকাল ঠিক এইখানেই দেখা হচ্ছে। আপনি শুধু মোহরের থলিটা হ্যাঁ হ্যাঁ, ওই সব নিয়ে তোমাকে চিন্তা করিতে হইবে না, তুমি তোমার মোহর পাইয়া যাবে। তাহলে মন্ত্রী মশাই, এই চুরিটা আমরা কি করে করব? শোন, রাতে যখন প্রহরীরা এই সোনার অস্ত্রগুলো পাহারা দেবে, তখন তোরা ওদের নাকে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিবি, আর অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর তারপরে শুধুই মোহর, মোহরই মোহর। আসুন আসুন খাম্বাজরাজ, আসুন আসুন। তা প্রদর্শনীর সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ খাম্বাজরাজ, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গোপাল সবকিছু নিজের হাতে পরিপাটি করে ব্যবস্থা করেছে। তা সুরক্ষার ব্যবস্থা কেমন? হাজার হোক সোনার অস্ত্র বলে কথা। হ্যাঁ না না খাম্বাজ মন্ত্রী, এই অস্ত্রগুলো সুরক্ষার জন্য ইতিমধ্যেই আমি প্রহরী নিয়োগ করেছি। বাহ বাহ বাহ, এই না বলে কৃষ্ণচন্দ্র, তোমার এই দায়িত্ববোধ দেখে আমি খুবই খুশি হলাম। আর তাছাড়া আমাদের গোপাল তো আছেই। হ্যাঁ মহারাজ, তাহলে এইবার ভেতরে আসা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ গোপাল, সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো? সামলে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি গোপাল, তা আগামীকাল যে প্রদর্শনী, আয়োজন কত দূর? এই তো মহারাজ, প্রদর্শনীর জন্য সব অস্ত্র সাজানো হয়ে গেছে, এইবার শুধু আগামীকালের অপেক্ষা। বাহ বাহ বাহ, তা প্রহরীরা তোমরা তাহলে ঠিকঠাক করে পাহারা দিও। আমরা তাহলে আসি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা এইখান থেকে একটা মাছিও গলতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই দেখুন মন্ত্রী মশাই,
প্রহরীরা ঘুমে ঢুলছে। হ্যাঁ, এটাই সঠিক সময়। তাহলে যা, এবারে কাজটা সেরে ফেল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা এই যাব আর ওই টুকুস করে আসবো। হ্যাঁ হ্যাঁ, আর এই অস্ত্রগুলো নিয়ে কাল সকালেই পৌঁছে যাবি সাহেবদের কাছে, আর তারপর শুধু মোহরই মোহর। এই দেখুন মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। কই এনেছিস? দেখি দেখি। সাব্বাস, এইবার তোরা এইগুলো নিয়ে সোজা কাল সকালে পৌঁছে যাবি সাহেবদের কাছে। আর ওদিকে আমিও কাল সকালে প্রদর্শনীর সময় মহারাজের কাছে গোপালকে চোর বলে দোষী সাব্যস্ত করব। এরপর বুঝবে গোপাল আমার পিছনে লাগার ফল। বাবা বাবা, মন্ত্রী মশাই আপনার কি বুদ্ধি! তাহলে এবার তোরা যা, আর সাহেবদের কাছ থেকে মোহরগুলো নিয়ে কালকে আমার বাড়িতে চলে আসিস। সেখানেই আমি তোদের বকেয়া বুঝিয়ে দেব। এই এই আস্তে আস্তে, একদম ঠেলাঠেলি নয়, সবাই দেখতে পাবে। দেখেছেন মহারাজ, আপনার এই প্রদর্শনী দেখার জন্য কত ভিড় একেবারে উপচে পড়ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছিলে। তা খাম্বাজরাজ, আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি খুশি। এত ভিড় আমার তো কল্পনারও বাইরে কৃষ্ণচন্দ্র। তাহলে খাম্বাজরাজ, এবার যে এই প্রদর্শনীর উদ্বোধনের সময় ঘনিয়ে এলো, আসুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো। এই যে বাটা ঘটা, এসো এসো, তোমাদের জন্যই আমরা অপেক্ষা করিতেছিলাম। তা অস্ত্রগুলো আনিয়াছ? হ্যাঁ সাহেব, আপনি সব মিলিয়ে নিতে পারেন। তা তো নিবই, আর তার সঙ্গে এও যাচাই করিয়া নিব যে এগুলো অরিজিনাল গোল্ড কিনা। সে তো নিশ্চয়ই সাহেব, আমাদের ঘাড়ে কটা মাথা যে আপনাদের ঠকাতে যাব। বাহ বাহ, তোমাদের কথায় আমি খুশি হইলাম, মানে আমরা খুশি হইলাম। তা এই শেখরা, এগুলো ভালো করে যাচাই করে দেখো তো, এই গোল্ডগুলো অরিজিনাল তো? আগে নিশ্চয়ই হুজুর। কি হইল? তুমি এইভাবে একবার আমাদের মুখের দিকে, একবার ওদের মুখের দিকে তাকাইতেছো। হোয়াট হ্যাপেন্ড? সাহেব, কি আর বলবো, এই মরকটগুলো আপনাদের ডাহা ঠকানে ঠকিয়েছে। কেন, কি হইয়াছে? সাহেব, এগুলো সব পিতলের। হ্যাঁ হ্যাঁ, পিতল। বাট কি এত বড় সাহস তোমাদের যে সোনা বলে পিতল গচানো? এই মাটি করেছে, এটা কি হলো রে ঘটা? মাঝখান থেকে মন্ত্রী মশাই আমাদের এইভাবে ফাঁসালো। তোমরা জানো যে আমরা এক্ষুনি তোমাদের গুলি করিয়া মাথার খুলি উড়াইয়া দিতে পারি। বাডিস কাউন্ডালস। ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন। আমরা আপনাদের ঠকাইনি, বিশ্বাস করুন, আমরা আপনাদের ঠকাইনি। তা করিলে তোমার টিকিও খুঁজে পাইবে না, সেটা নিশ্চয় জানো তোমরা। আমাদের তো মন্ত্রী মশাই আপনাদের কাছে পাঠিয়েছিল। হাই, তোমরা সত্যি বলিতেছ? একদম সত্যি সাহেব, আমি আমার বাড়ির গিন্নির দিব্যি খেয়ে বলছি। চলো তাহলে, চলো আমাদেরকে তোমাদের মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে চলো এখনই। হ্যাঁ সাহেব, চলুন চলুন। দেখি কৃষ্ণচন্দ্র, অস্ত্র কোথায়? এবার কি হবে মহারাজ? আপনার সমস্ত অস্ত্র যে... না না, মানে আমি মানে গোপাল। দেখলেন তো মহারাজ, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে গোপালকে এই দায়িত্ব দেবেন না। এখন হলো তো? গোপাল, তার মানে
তার মানে তুমি? না খাম্বাজরাজ, আপনি বিশ্বাস করুন এই কাজ আমি করিনি। তাহলে কি অস্ত্রগুলোর পাখা গজিয়েছিল যে উড়ে গেল? আমি তোমাকে ছাড়বো না গোপাল, আমি তোমাকে ছাড়বো না। এই কে আছো? গোপালকে বন্দি করো। আমাদের ছেড়ে দিন সাহেব, আমরা আর এইরকম কোনোদিনও করব না। কি সাহেব, আপনারা আর বউটা ঘটারই কি অবস্থা? জানো কৃষ্ণচন্দ্র, এরা আমাদের কাছে গিয়েছিল এই সোনার অস্ত্রগুলি বিক্রি করিতে, কিন্তু আমরা যখন এইগুলি কোষ্ঠী পাথরে যাচাই করি তখন দেখি এগুলো সব নকল পিতলের অস্ত্র। এই মরেছে, এরকম তো কথা ছিল না। এ কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। ও তার মানে এই অস্ত্রগুলো চুরি করেছে বটার ঘটা? না মহারাজ, এই চুরি আমরা স্বইচ্ছায় করিনি, বিশ্বাস করুন। আমাদের চুরি করতে বলেছিল স্বয়ং এই মন্ত্রী মশাই। এই মরেছে, এইবার মানে মানে কেটে পড়ি। মন্ত্রী? তাহলে এই চক্রের কাণ্ডারি তুমি? সাহেব, মন্ত্রীকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম, এবার আপনারাই এদের বিচার করুন। ওরে বাবা রে, এবার আমি পালাই। পালাবে না মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা তোমাকে ছাড়িবে না, আমাদের ঠকানো। আই শুট ইউ, স্টপ স্টপ। ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন, আর ঠকাবো না। ভুলে গেছে মহারাজ, এই সাহেবদের হাত থেকে এবারের মতো আমাকে বাঁচান। কিন্তু কৃষ্ণচন্দ্র, আমার সোনার অস্ত্র? কোনো চিন্তা করবেন না খাম্বাজরাজ, সেগুলো সব সুরক্ষিত আছে। এই ন্যাপলা গুলটে, নিয়ে আয় তো থলিটা। তাহলে ওরা যেগুলো চুরি করেছিল সেগুলো কি গোপাল? সেগুলো সব পেতলের খাম্বাজরাজ। মানে আসলে হয়েছে কি খাম্বাজরাজ, আরে গোপাল দাদা সে কি মনে করে পিতলের বাসন তৈরি করার আছে বুঝি? না হে শাকরা, আজ আমি এসেছি তোমার কাছে একটা জরুরি দরকারে। তা বলো গোপাল দাদা, কি করতে পারি? শোনো, আমার কাছে কিছু সোনার মূল্যবান অস্ত্র আছে, যেগুলো দিয়ে তোমাকে হুবহু একই রকম পিতলের অস্ত্র তৈরি করতে হবে। কি পারবে তো? পারবো না মানে? আরে এই যে আমার বাঁ হাতের কাজ গো গোপাল দাদা। তবে সাবধান, এই কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, তোমার কাজ হয়ে যাবে। এই নাও, এই মোহরগুলি রাখো, কাজ শেষ হলে আরো পাবে। বাহ বাহ গোপাল, বাহ, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এই নাও গোপাল, এই সোনার অস্ত্রটা তোমার উপহার। না খাম্বাজরাজ, এই উপহার আমার চাই না। কেন গোপাল, চাই না কেন? আপনি যদি উপহার দিতেই চান, তাহলে আমাদের রাজ্যের প্রজাদের জন্য কিছু উপহার দিন, সেটাই হবে আমার উপহার। তাই হবে গোপাল। শোনো শোনো কৃষ্ণচন্দ্র, আমি সবার সামনে ঘোষণা করলাম যে এই বছরে খাম্বাজ রাজ্যে যা গম উৎপন্ন হবে তার 50% আমি কৃষ্ণনগরে প্রজাদের জন্য পাঠাবো। আর শুধু তাই নয়, তার সঙ্গে আজকের এই প্রদর্শনীতে যা অর্থ আয় হবে তার পুরোটাই তুলে দেওয়া হবে কৃষ্ণচন্দ্রের হাতে, রাজ্যের চাষাবাদের উন্নতির জন্য। কি গোপাল, তুমি খুশি তো? ধন্যবাদ খাম্বাজরাজ, আপনি মহান। ধন্যবাদ খাম্বাজরাজ। সবাই বলো, জয় খাম্বাজরাজের জয়, জয় গোপালের জয়। না না মহারাজ, জয় আমার নয়, বলুন কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়। জয় জয় কৃষ্ণনগরের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।